বাংলা সাহিত্যের বিভিন্ন ক্ষেত্রকে সাহিত্য অনুরাগীদের কাছে পরিবেশন করতে বাঙালিয়ানার নিবেদন গল্প ফিভার। আজকের গল্প লেখিকা সায়ন্তনী পুততুণ্ডের লেখা অর্ধাঙ্গিনী। গল্প পাঠে এবং আবিরের ভূমিকায় সমীক চন্দ, মিস্টার রথীন গুপ্তের ভূমিকায় সজল বিশ্বাস, অসীম চ্যাটার্জির ভূমিকায় সঞ্জীব গুহ, সিকিউরিটি গার্ড এবং নন্দুর ভূমিকায় মেঘদীপ নাগ, কার্তিকের ভূমিকায় কবির, নীলা গুপ্তের ভূমিকায় আমি চান্দ্রেই চৌধুরী। আমাদের ডিজিটাল পেইন্টিংয়ে প্রিয়াঙ্কা সাঁতরা, অডিও এবং ভিডিও এডিটিংয়ে অভিরূপ ভট্টাচার্য এবং পোস্টার এডিটিংয়ে মৈনাক চক্রবর্তী। শুরু হচ্ছে আজকের গল্প অর্ধাঙ্গিনী। মালাবার টাওয়ারের বিরাট আকাশছোঁয়া অ্যাপার্টমেন্ট বেশ কিছুটা দূর থেকেই স্পষ্ট দেখা যায়। খুঁজে পেতে একেবারেই অসুবিধা হওয়ার কথা নয়, বিশেষ করে আমার মতো কলকাতা চষে ফেলা মানুষের পক্ষে তো নেহাতি ছেলে খেলা। এর থেকেও কত কঠিন কঠিন ঠিকানা খুঁজে বের করেছে অনায়াসে, আর এই ঠিকানা তো জল ভাত। মালাবার টাওয়ার একেই কলকাতার উচ্চতম ও বিলাসবহুল বহুতল। তার উপর শহরের নামজাদা সেলিব্রিটিরা, বিজনেস ম্যাগনেট, চিত্রতারকা, মায়ের রাজনীতির হোমরা চোমরারাও অনেকেই এখানে থাকেন। ফলে এই বহুতল কলকাতার বিখ্যাত ল্যান্ডমার্কগুলির মধ্যে অন্যতম হয়ে দাঁড়িয়েছে। মালাবার টাওয়ারের নিরাপত্তা ব্যবস্থা অত্যন্ত কড়া। ছাপোষা গেরস্থ মার্কার চেহারার জন্য কিনা জানি না, নিরাপত্তা রক্ষীদের অনেকেই আমাকে বেশ সন্দেহের চোখে দেখছিল, কিন্তু মুখে কিছু বলল না। বিল্ডিংয়ের গেটেই আমার নাম, ধাম, ঠিকানা, ফোন নাম্বার এবং কার সঙ্গে দেখা করতে যাচ্ছি সেই সমস্ত বিস্তৃত বিবরণ দিতে হয়েছিল। এখন শুরু হলো দেহ পরীক্ষা। সে এক এলাহি কাণ্ড। প্রথমে নিরাপত্তারক্ষীরা ভালো করে আপাদমস্তক চাপড়ে চাপড়ে পরীক্ষা করলো যে সঙ্গে কোনো রকম অস্ত্র বা অনভিপ্রেত কিছু আছে কিনা। তারপর মেটাল ডিটেক্টরের মধ্যে দিয়ে হেঁটে যেতে হলো। আমার হাতের ব্যাগটাও মুভিং বেল্টের মাধ্যমে ঢুকে গেল ভিতরে। সম্ভবত এক্স-রে মনিটরিংয়ের সাহায্যে তার অন্দরমহলটাও দেখে নিল ওরা। অবশেষে সব দিক দিয়েই সন্তুষ্ট হয়ে একজন নিরাপত্তারক্ষী নম্র কণ্ঠে জানতে চাইল, কত নম্বর ফ্ল্যাটে যাবেন স্যার? স্যার শব্দটা শুনে একটু যেন আরাম পেলাম। এতক্ষণ মালাবার টাওয়ারকে বিপুল বিত্তশালী এক দাম্ভিক দৈত্য বলে মনে হচ্ছিল। সিকিউরিটি গার্ডদের ঝকঝকে চেহারা ও নিখুঁত সাজপোশাকে, দামি ইতালিয়ান মার্বেলের ঔজ্জ্বল্যে, চতুর্দিকের সতর্ক সিসিটিভি ক্যামেরার নজরদারিতে সেই বৈভব যেন ক্রমশ গিলে খেতে আসছিল। বলতে বাধা নেই, স্যার শব্দটা আমাকে উদ্ধারই করল। একটু সহজ হেসে গন্তব্যস্থলের নম্বরটা বললাম, 14B। 14B? রথীন গুপ্তের ফ্ল্যাট? নিরাপত্তা কর্মীটি বিপুল বিস্ময় আমার দিকে তাকায়। অন্যান্য গার্ডরাও শব্দটা শুনে পরস্পরের মুখের দিকে অদ্ভুতভাবে তাকাচ্ছে, এমনভাবে দেখছে যেন আমি গুপ্ত সাহেবের ফ্ল্যাট নম্বর নয়, সেন্ট্রাল জেলের কোনো দুর্ধর্ষ খুনে বন্দির নম্বর বলে ফেলেছি। সিকিউরিটি গার্ডটি হাতের ঘড়ির দিকে তাকায়। 8টা বাজে, এখন যাবেন এত রাতে? কোনো বিশেষ জরুরি কাজ আছে কি স্যার? ডিনার ইনভিটেশন। রথীন স্যার আমাকে নিজেই আসতে বলেছেন। মিস্টার গুপ্ত নিজেই আপনাকে আসতে বলেছেন? হ্যাঁ, নিজেই। বিশ্বাস না হলে ওকে একবার ফোন করে জিজ্ঞেস করে নিন। কিন্তু গুপ্ত স্যারকে তো এখন পাবেন না, উনি তো বাড়িতে নেই। এবার বিস্মিত হওয়ার পালা আমার। সে কি, উনি স্বয়ং আমাকে ডিনারে ডেকেছিলেন, অথচ ভদ্রলোক নিজেই বাড়িতে নেই? এটা কি কোনো ধনী ব্যক্তির বিশ্রী রসিকতা, না কোনো আর্জেন্ট অফিসিয়াল অ্যাপয়েন্টমেন্ট পড়ে গেল? কিন্তু সেক্ষেত্রেও তো সেটা আমার জানার কথা। আফটার অল আমি ওনার পিএ। তবে কি কোনো ব্যক্তিগত দরকারে বেরিয়ে যেতে হয়েছে? তাহলে উনি ফোন করে প্রোগ্রামটা ক্যান্সেল করলেন না কেন? আশ্চর্য। আমি নিজের ব্যাগটার দিকে তাকালাম। ওর মধ্যে একটা দামি ওয়াইনের বোতল আছে, রথীন সাহেবের প্রিয় ওয়াইন। অনেক কষ্টে জোগাড় করেছি। এছাড়া মিষ্টির একটা বড় বাক্সও নিয়ে এসেছি। অত বড় কোম্পানির ম্যানেজিং ডিরেক্টরের সঙ্গে তারই বাড়িতে ডিনারের সৌভাগ্য কজনের হয়? তাই নিজের সামর্থ্যের ঊর্ধ্বে উঠে সব ব্যবস্থা করেছিলাম। এসব নিয়ে কি শেষ পর্যন্ত ফিরেই যেতে হবে?
তবে তো সর্বনাশ। মদের বোতল নিয়ে বাড়িতে ঢুকলে বউ আমার 14 গোষ্ঠী উদ্ধার করবে। মধ্যবিত্তদের স্ত্রীরা ওয়াইনের মর্যাদা বোঝে না। অবশ্য এসব ছাড়াও একটা অদম্য কৌতূহলও মনের ভিতরে অনেক দিন ধরেই ঘুরে ঘুরে মরছে। সেই কৌতূহলের নিরসনও আজই হওয়ার কথা, অথচ আচ্ছা, ওর ফ্ল্যাটে আর কেউ নেই? এই গিফটগুলো অ্যাটলিস্ট যাকে দিয়ে দিতে পারি, স্যারের কম্বাইন্ড হ্যান্ড নন্দু বা অন্য চাকরেরা? মিসেস গুপ্ত আছেন, কিন্তু আবার একটা বিস্ময়ের ধাক্কা। সিকিউরিটিও বলছে যে মিসেস গুপ্ত আছেন, তার মানে সত্যিই তিনি আছেন। তাহলে আমি ওর সাথেই দেখা করব। দরকার হলে আপনি মিসেস গুপ্তর সঙ্গে কথা বলে অনুমতি নিয়ে নিন। অনুমতি নেবার দরকার নেই, হয়তো ম্যাডাম আপনার জন্যই অপেক্ষা করছেন। আপনি চলে যান 14th ফ্লোর, রাইট সাইডের ফ্ল্যাটটা। একবার নেম প্লেটটা দেখে নেবেন। আমি লিফটের দিকে এগিয়ে যেতে যেতে লক্ষ্য করি সিকিউরিটি গার্ডটি অদ্ভুতভাবে আমার দিকে একদৃষ্টে তাকিয়ে আছে। স্পষ্ট দেখলাম ওর কপালে দুশ্চিন্তার ভাঁজ প্রকট, কিছু যেন গোপন করার আভাস ওর মুখে। ব্যাপারটা কি? কিছুদিন আগেকার কথা। আমাদের কোম্পানির ম্যানেজিং ডিরেক্টরের পার্সোনাল অ্যাসিস্ট্যান্ট মিস্টার অসীম মুখার্জি 2 বছর এক্সটেনশনে থাকার পর অবশেষে রিটায়ার করলেন। তাতে আমাদের অফিসে 2টো ঘটনা ঘটল। প্রথমত, কোম্পানিতে জয়েন করা স্টক সবচেয়ে সিনিয়র যে মানুষটিকে সবসময় মুশকিল আসানের ভূমিকায় দেখেছি, তার অনুপস্থিতিতে অফিসের অবস্থা কী দাঁড়াবে তা নিয়ে যথেষ্ট আতঙ্ক ও আশঙ্কার সৃষ্টি হলো। দ্বিতীয় ঘটনাটা অত্যন্ত সংক্ষিপ্ত। মুখার্জি সাহেবের পরে এমডিকে সামলানোর দায়িত্ব আমার উপর পড়ল। অর্থাৎ আমিই হলাম এমডি সাহেবের নতুন পিএ। এর ফলে পদমর্যাদা এবং স্যালারি বাড়ল বটে, তবে তার সঙ্গে দায়িত্বের ভারও 200% বৃদ্ধি পেল। তাই পদোন্নতিতে খুশি হব না আতঙ্কিত ঠিক বুঝে উঠতে পারছিলাম না। নিজের সুদীর্ঘ ক্যারিয়ারের শেষ দিনে অফিসের ক্যান্টিনে বসে অসীমদা অন্য মনস্কভাবে খাওয়ার নাড়াচাড়া করছিলেন। হঠাৎ আমার দিকে তাকিয়ে হেসে বললেন, কংগ্রাচুলেশন আবির। আমি একটু অপ্রস্তুত হাসলাম। ওর অন্তর্ভেদী দৃষ্টি আমার মুখের উপর এসে পড়ছে। মোলায়েম স্বরে জানতে চাইলেন, ফিলিং নার্ভাস? ভয় পেও না আবির, এমডি সাহেব একটু রাগী বটে, কিন্তু মানুষটা খারাপ নয়, বরং অন্যান্যদের থেকে অনেক ভালো। আচ্ছা। মিস্টার গুপ্তকে কাছ থেকে দেখছি প্রায় 3 যুগের বেশি হয়ে গেল। চোখের সামনে দেখেছি কোম্পানিটাকে কোথা থেকে কোথায় তুলে আনলেন। পরিশ্রম কাকে বলে তা ওকে দেখে শিখতে হয়। যা ব্যাংক ব্যালেন্স, তাতে ওর পরে আরো 7 পুরুষ বসে খেতে পারবে, অথচ মানুষটা একদম শিশুর মতন সরল। আমি রুমাল দিয়ে মুখ মুছলাম। কল্পনায় তখন চোখের সামনে এমডির মাথা জোড়ার টাক, ভয়ঙ্কর ভ্রুকুটি ও সোনা বাঁধানো দাঁতের খিটিমিটি ভেসে উঠেছে। এর মধ্যে অসীমদা যে শিশুর সারল্য কোথায় পেলেন তা ভেবে পেলাম না। বিশ্বাস করবে না, 8 বছর আগেও উনি কিরকম হাসি খুশি ছিলেন। অফিসের সবার দিকে ছিল তীক্ষ্ণ নজর। এমনকি কোনো কর্মী, সে অ্যাংলো বুড়ি রিসেপশনিস্টই হোক কি আমি, নতুন পোশাক পরে এলে কাউকে নিউ পিঞ্চ দিতেও ছাড়তেন না। কিন্তু ওনার মিসেস নীলা গুপ্তর মৃত্যুর পরেই কেমন যেন হয়ে গেলেন। কোথাও কিছু নেই, হঠাৎ একটা সেরিব্রাল অ্যাটাক। 28 দিন কোমায় ছিলেন নীলা ম্যাডাম। ওই 28টা দিন, 28টা রাত আমি আর উনি নার্সিং হোমের ওয়েটিং রুমে বসে থেকেছি। মিস্টার গুপ্ত কোনো ত্রুটি রাখেননি, কিন্তু বাঁচানোটা কি? আমার হাত ধরে সেদিন বাচ্চা ছেলের মতো কেঁদেছিলেন স্যার। তারপর থেকেই উনি স্ত্রীকে খুব ভালোবাসতেন, তো
মিসেস গুপ্তর মৃত্যুটা কিছুতেই মেনে নিতে পারলেন না। সন্তান সন্ততিও নেই, মানুষটা বড় একা। সেই প্রথম মিস্টার গুপ্ত সম্পর্কে একটা হালকা বেদনাবোধ মনের ভিতরে কাজ করতে শুরু করলো। সোনালির দাঁতের খিটিমিটিটাও অত কড়া আর লাগছিল না, তবু জোর করে অনুভূতিটাকে উড়িয়ে দিলাম। এসব ব্যক্তিগত খবরে আমার কাজ নেই, আমি আদার ব্যাপারী, জাহাজের খবরে কাজ কি। সমস্ত চিন্তাভাবনা ঝেড়ে ফেলে নিজের কাজে মন দিই। অসীমদার মতো অত নিখুঁত কাজ করার ক্ষমতা বা অভিজ্ঞতা কোনোটাই নেই, অল্প বিস্তর ভুলভ্রান্তি থেকেই যেত। কাজ করতে করতেই বুঝলাম অসীমদার কথাই সঠিক। এমডি সাহেব মিস্টার রথিন গুপ্ত মানুষটা আদতে খারাপ নন, মাঝে মধ্যে একটু রাগারাগি করেন বটে, কিন্তু যথেষ্ট ক্ষমাশীল। আমার সামান্য ভুল ত্রুটিগুলো খুব সস্নেহে শুধরে দেন। হেসে বলেন, রোজ নতুন নতুন ভুল করবে, বুঝলি আবির? তাতে কাজটা অনেক তাড়াতাড়ি শিখবে। একই ভুল যদি রোজ করো তবে উন্নতির সম্ভাবনা কম। কয়েকদিন আগে খুব মন দিয়ে একটা ইমেলের ড্রাফট তৈরি করছি, আচমকা ইন্টারকমে জরুরি তলব। মিস্টার গুপ্ত বললেন, একবার এসো তো আবির, একটু দরকার আছে, আর্জেন্ট। আর্জেন্ট শুনে আর বসে থাকা যায় না, টপ বস বলে কথা। তাই তাড়াতাড়ি সব কাজ ফেলে দৌড়ালাম ওর কেবিনের দিকে। মিস্টার গুপ্ত তখন দুখানা জড়োয়া নেকলেস নাকের সামনে নিয়ে পর্যবেক্ষণ করছেন আর থেকে থেকে টাক চুলকাচ্ছেন। আমাকে দেখেই জিজ্ঞেস করলেন, তুমি তো বিবাহিত, তাই না? আগে মানে হ্যাঁ। থ্যাঙ্কস গড। বুঝলে, অসীম আনম্যারিড ছিল, ওকে দিয়ে এই কাজ হতো না। ভাগ্যিস তুমি ম্যারেজ। আমার ম্যারাইটাল স্ট্যাটাসের সঙ্গে ওর সমস্যা কতখানি জড়িত তা বুঝতে পারছিলাম না। মিস্টার গুপ্ত নিজেই উত্তরটা দিয়ে দিলেন। আমার দিকে দুখানা জড়োয়া নেকলেস এগিয়ে দিয়ে বললেন, তাহলে মেয়েদের পছন্দ অপছন্দ তোমার বোঝার কথা। আচ্ছা, এই দুটো দেখে বলো দেখি কোনটা বেটার। ওফ, আসলে কি জানো, আমি প্রায় আধ ঘন্টা ধরে কনফিউজ হয়ে বসে আছি, কিছুতেই ডিসিশন নিতে পারছি না। কার জন্য নিচ্ছেন স্যার? ম্যাডামের জন্য? কথাটা বলেই থতমত খেয়ে চেপে গিয়েছি। অসীমদার মুখেই শুনেছি মিস্টার গুপ্ত বিপত্নিক। তাকে ব্যথা দেওয়ার কোনো ইচ্ছা ছিল না, তাই তাড়াতাড়ি বলে উঠি, সরি স্যার, এক্সট্রিমলি সরি। আরে সরি বলছো কেন? একেবারে বুলসাই হিট করে বসে আছো যে। একদম ঠিক ধরেছ। মিসেসের জন্যই বটে আমার অর্ধাঙ্গিনীর আজ জন্মদিন, বুঝলে? সো প্লিজ টেল মি কোনটা নেব। আমি কিছুক্ষণ বোকার মতো ওর দিকে চেয়ে থাকি। মিসেসের জন্য নিচ্ছেন মানে? ওনার স্ত্রী বেঁচে আছেন? তবে কি অসীমদা ভুল বললেন? কিন্তু তাই বা কি করে হয়? অসীমদা মিস্টার গুপ্তকে 36 বছরেরও বেশি সময় ধরে চেনেন। সেই মর্মান্তিক 28টা দিনের একমাত্র সঙ্গী ও সাক্ষী। তার কি করে এই ভুল হয়? তবে মিস্টার গুপ্তই বা কোন মিসেসের জন্য জড়োয়া গয়না কিনেছেন? কোনো মতে বিষয়টা গিলে ফেলে জড়োয়া নেকলেস দুটোর দিকে মন দিলাম। মিস্টার গুপ্ত কোন মিসেসকে গয়না দেবেন, মিসেস না অন্য কিছু, তা নিয়ে মাথা ঘামিয়ে কাজ কি? উনি স্ত্রীকে দিন বা পরস্ত্রীকে দিন, আমার তাতে কোনো আগ্রহ নেই। আমি শুধু দুটো নেকলেসের মধ্যে যেটা বেশি সুন্দর মনে হলো সেটাকেই এগিয়ে দিলাম ওর দিকে। এটা বেটার বলছো, তাই তো? আচ্ছা শোনো, নাও ধরো, একটু পরেই নন্দু আসবে, ওকে এটা দিয়ে দিও। ও হ্যাঁ, বলে দিও আমার ফিরতে হয়তো দেরি হবে, ও যেন গিফটটা ওর মা জননীকে দিয়ে দেয়। নইলে বুঝতেই পারছো আমার কপালে দুঃখ আছে।
ওকে স্যার, ওকে। আমি কথা না বাড়িয়ে বাইরে বেরিয়ে এলাম, হাতে গয়নার বাক্স। স্যারের সত্যি আজ ফিরতে দেরি হবে, সন্ধ্যের পর দুটো ইম্পর্টেন্ট মিটিং আছে। জানতাম রোজ দুপুরে মিস্টার গুপ্তর কম্বাইন্ড হ্যান্ড নন্দু স্যারের লাঞ্চ নিয়ে আসে। সেদিনও যথাসময় এলো। সে যখন কাজ সেরে স্যারের কেবিন থেকে হন্তদন্ত হয়ে বেরিয়ে আসছে, তখনই তার হাতে বাক্সটা গুঁজে দিলাম। নন্দু অবাক হয়ে আমার দিকে তাকায়। এটা কি সাহেব? এটা তোমার মা জননীকে দিয়ে দিও, ওর তো আজকে জন্মদিন, তাই। কোন মা জননীর কথা বলতেছেন সাহেব? তিনি তো 8 বছর আগেই আমাদের সবাইকে সারি চলে গেছেন। তিনি আছেন না নেই? যত দিন যাচ্ছিল এই প্রশ্নটা অনিচ্ছা সত্ত্বেও আমার সামনাসামনি এসে দাঁড়াচ্ছিল। মনের মধ্যে অনেক রকম যুক্তি খাড়া করছিলাম, একটাও ধোপে টেকেনি। একসময় ভেবেছিলাম মিস্টার গুপ্ত হয়তো দ্বিতীয়বার দ্বার পরিগ্রহ করেছেন। সেক্ষেত্রে অসীমদা নাও জানতে পারে, হয়তো বিয়েটা গোপনই রেখেছেন স্যার। কিন্তু নন্দু, স্যারের বিশ্বস্ত কম্বাইন্ড হ্যান্ড, সেও কি কথা জানবে না? অসম্ভব। অতএব দ্বিতীয় পক্ষ হতেই পারে না। ওদিকে অফিসে এবং বাড়িতে স্যারের সবচেয়ে কাছের দুজন মানুষ, অসীমদা ও নন্দুর কথা অনুযায়ী মিসেস গুপ্ত 8 বছর আগেই তো মারা গিয়েছেন। অথচ স্বয়ং মিস্টার রথিন গুপ্ত তার স্ত্রীর জন্য ক্রমাগতই কিছু না কিছু শপিং করে চলেছেন। তিনি যখনই মিসেস গুপ্তকে কিছু গিফট করতে চান, তখনই সে দায়িত্ব নির্বিবাদে আমার উপর ছেড়ে দেন। আমার পছন্দ নাকি মিসেস গুপ্তের পছন্দের সঙ্গে দারুণ মেলে। যে কটা জিনিস আমি বেছে দিয়েছি তার প্রত্যেকটাই নাকি ওর দারুণ পছন্দ হয়েছে। এবছর ওদের বিবাহবার্ষিকী উপলক্ষে আমি একাই গিফট কিনতে বেরিয়েছি। মিস্টার গুপ্ত আর্জেন্ট মিটিংয়ে আটকে আছেন, অগত্যা তার গাড়িটা নিয়ে আমাকেই একা আসতে হয়েছে। নিচে আসতে না পারলেও স্যার পই করে বলে দিয়েছেন ম্যাডামকে এবার একদম ইউনিক অসাধারণ কিছু প্রেজেন্ট করবেন। সেই ইউনিক আর অসাধারণের ঠেলায় নাকানি চোবানি খাচ্ছি। কি কিনবো কিছুই ভেবে পাই না। শপিং মলের অর্ধেকটা চষে ফেলেছি, পছন্দ মতন কিছুই পাওয়া যাচ্ছে না। স্যারের ড্রাইভার কার্তিক ইতিমধ্যেই ত্রস্ত ব্যস্ত হয়ে বারবার ঘড়ি দেখছে। শেষ পর্যন্ত আর থাকতে না পেরে বলেই ফেলল, আরে তাড়াতাড়ি করুন স্যার, আমি আবার 7টার মধ্যে স্যারের ফ্ল্যাটে ঢুকতে হবে। কেন? স্যার কোথাও বেরোবেন নাকি? স্যার বেরোবেন কি না ওসব আমি জানি না, তবে ম্যাডাম বেরোবেন। উনি প্রায় সন্ধ্যে 7টার পর বেরোন। কোথায় বেরোন? তেমন ঠিক নেই, কখনো রেস্তোরাঁয় যান, কখনো ফিল্মে, পার্লারে, কখনো বা এমনি হাওয়া খেতে। ম্যাডাম একাই বেরোন? দুজনে একসাথে বেরোন না? স্যারের অত সময় কোথায়? এই যে অফিসে এলেন আর সোজা বিকেলে গিয়ে বাড়ি ঢুকবেন, ব্যাস, আর বেরোবেন না। ম্যাডাম বলেন স্যার নাকি বাড়িতে ঢুকেও কাজ করেন, তার সময়ই নেই। ম্যাডাম ঠিকই বলেন স্যার, গত 2 বছরে ওদের গাড়ি চালাচ্ছি, আজ পর্যন্ত শ্রীমান শ্রীমতী একসঙ্গে কোথাও বেরোয়নি। অবশ্য স্যার নিজেই ড্রাইভ করে বেশ কয়েকবার লং ড্রাইভে ম্যাডামকে নিয়ে গিয়েছেন শুনেছি, কিন্তু স্বচক্ষে দেখিনি। ওর কথা শুনে অদ্ভুত সেই দ্বন্দ্বটা ফিরে এলো। তার মানে মিস্টার গুপ্তর কথাই ঠিক। কার্তিক বলছে ম্যাডাম আছে, সে স্বচক্ষে তাকে দেখেছে। সেই স্বয়ং ভদ্রমহিলাকে নিয়ে বাইরে যায়, তার কথা ভুল হতেই পারে না। তাহলে অসীমদা এবং নন্দু কি বলব? ওদের দুজনের রসবোধ এতটা খারাপও নয় যে জলজন্ত মানুষকে মেরে ফেলে দেবে। তবে মালাবার টাওয়ারের বিলাসবহুল লিফট 40th ফ্লোরে এসে থামল। স্বয়ংক্রিয় লিফটের মহিলা যান্ত্রিক কণ্ঠ ঘোষণা করল, 14th floor. আমি আগের কথাগুলো ভাবতে ভাবতেই আনমনা হয়ে গিয়েছিলাম। সুন্দর অথচ যান্ত্রিক কণ্ঠস্বর শুনে সংবিত ফিরল। বিবাহবার্ষিকীর গিফটটা গোটা শহর চষে অনেক খুঁজে একটা নামকরা কিউরিও শপ থেকে কিনেছিলাম। অপূর্ব একটা দেওয়াল ঘড়ি, যেমন অভিজাত তেমনই মহার্ঘ। স্যারের মুখে শুনেছিলাম ম্যাডাম নানা রকমের দেওয়াল ঘড়ি দিয়ে ঘর সাজাতে ভালোবাসেন। এবারের গিফটটা দেখে মিস্টার গুপ্ত এমনই খুশি হলেন যে ওদের বিবাহবার্ষিকী রাতে আমাকে ডিনারে নিমন্ত্রণই করে ফেললেন।
লিফটটা থামতেই আমি এগিয়ে গেলাম গন্তব্যের দিকে। নির্দিষ্ট ফ্ল্যাটটার বাইরে সোনালি নেমপ্লেটেই বড় বড় অক্ষরে লেখা আছে দুজনের নাম, মিস্টার রথিন গুপ্ত ও মিসেস নীলা গুপ্ত। মনে পড়ে গেল অসীমদা মিস্টার গুপ্তর স্ত্রীর নাম নীলাই বলেছিলেন বটে, অথচ যে নীলা গুপ্তের কথা বলেছেন তিনি 8 বছর আগেই মারা গিয়েছেন। গাটা একটু শিরশিরিয়ে উঠল, কিছুই ঠিকমতো বুঝে উঠতে পারছি না। অসীমদা নন্দুর কথা ঠিক হলে তিনি নেই, আবার মিস্টার গুপ্ত, কার্তিক এবং সিকিউরিটি গার্ডের কথা মতন মিসেস গুপ্ত আছেন এবং প্রবলভাবেই আছেন। সেই রহস্যময়ীর মুখোমুখি হতে এসেছি আমি। ঈশ্বর জানেন এরপর কি হতে চলেছে। কলিং বেলের উপর সামান্য চাপ দিতেই ভিতরের সুরেলা ধ্বনি শোনা গেল। আমার হৃদস্পন্দন যেন এক ধাক্কায় কয়েক গুণ বেড়ে গিয়েছে। কি জানি সত্যিই কেউ আছেন কিনা, সিকিউরিটি গার্ডটির কোনো রকম ভুল হয়নি তো, কিংবা অন্য কিছু। খুট করে একটা শব্দ, পরক্ষণেই দরজা খুলে গেল। ফরাসি পারফিউমের সুগন্ধ নাকে এসে ঝাপটা মারছে, শাড়ির খসখস আওয়াজ। সবিস্ময়ে দেখলাম ঘরের ভিতরে কোনো জোরালো ইলেকট্রিকের আলো জ্বলছে না, বরং মোমবাতির স্নিগ্ধ ও রহস্যময় আলোয় এক মহিলার লম্বা সিলুয়েট ফুটে উঠেছে আমার সামনে। আমি কিছু বলার আগেই তিনি বললেন, মিস্টার আবির সেন, আই প্রিজিউম। আপনার কথা রথিন আমাকে বলেছে। আসুন প্লিজ। এবার সম্পূর্ণ নিশ্চিন্ত হলাম। কোনো সন্দেহই নেই যে ইনি মিসেস গুপ্ত। কণ্ঠস্বরটা মেয়েলি বা রিনরিনে নয়, বরং একটু মোটা, হাস্কি। যে কোনো পুরুষের কাছেই এই জাতীয় কণ্ঠস্বর দারুণ আবেদনময়। মোমবাতির আলোয় ওকে স্পষ্ট দেখা যাচ্ছে না, কিন্তু ভদ্রমহিলার একরাশ মেহগনি রঙের চুল, কাজল কালো উজ্জ্বল চোখ, ম্যাজেন্টা রঙের শাড়ি দেখতে পেয়েছি। শান্ত সোনালি আভায় কপালের বড় লাল টিপ, সিথির সিঁদুরও নজর এড়ালো না। ঘরে ঢুকতে ঢুকতেই লক্ষ্য করলাম কোনো ঘরেই চোখ ধাঁধানো বিজলিবাতি জ্বলছে না। চতুর্দিকে শুধু নানা রকমের নানা রঙের মোমবাতি। আশ্চর্য হলাম না, কারণ মিস্টার গুপ্তই একবার বলেছিলেন ম্যাডাম ক্যান্ডেল লাইট ডিনার ভীষণ পছন্দ করেন। কোনো রকম উপলক্ষ পেলেই মোমবাতিতে সুন্দর করে সাজিয়ে ফেলেন গোটা ঘর। সম্ভবত আজও ক্যান্ডেল লাইট ডিনারের পরিকল্পনা ছিল। একটু অস্বস্তিতে পড়লাম। ওদের দুজনের এমন সুন্দর সময়টায় ভাগ বসানো কি ঠিক হলো? বি কমফোর্টেবল মিস্টার সেন, বি কমফোর্টেবল। এখানে বসুন। বলতে বলতেই বিরাট হলঘরের অত্যন্ত দামি মখমল নরম সোফায় বসে পড়লেন তিনি। বাধ্য হয়েই ওর মুখোমুখি বসে পড়ি। এ ঘরে ফ্যান না চললেও এসি চলছে। তার শীতল স্পর্শে সামান্য কেঁপে উঠি। কেন জানি না একটা অস্বস্তি মনে মনে লেগে আছে। মনে হচ্ছে এখানে বেশিক্ষণ থাকাটা উচিত নয়। ওদের দুজনেরই অন্তরঙ্গ নিজস্ব মুহূর্তটুকুতে আমি পুরোপুরি অনভিপ্রেত মানুষ, কাবাব মে হাড্ডি। কৌতূহল তো নিরসন হয়েছে, মহিলা সত্যিই যে আছেন তার সচক্ষে দেখা হয়ে গিয়েছে। এবার কেটে পড়াই বাঞ্ছনীয়। ব্যাগের ভিতর থেকে ওয়াইনের বোতল ও মিষ্টির বাক্সটা বের করে ম্যাডামকে দিয়ে দিলাম। থ্যাংক ইউ মিস্টার সেন, সো সুইট অফ ইউ। কথাটা বলে নিজেই উঠে গেলেন জিনিসগুলোকে যথাস্থানে রাখতে। আমি একটু এদিক ওদিক তাকিয়ে বলি, নন্দু নেই? না, ও রাতে থাকে না। বিকেলের রান্নাটা করে দিয়েই চলে যায়। ও আচ্ছা আচ্ছা। আই মাস্ট সে মিস্টার সেন, আপনার কিন্তু চয়েস আছে। গিফটগুলো প্রত্যেকবারই অসাধারণ বেছেছেন। আপনার স্ত্রী সৌভাগ্যবতী, যার স্বামীর এমন পছন্দ, তার তো কোনো চিন্তাই থাকার কথা নয়।
এরকম কমপ্লিমেন্ট পেলে জাম্বুবানের মতো দাঁত বের করে হাসা ছাড়া অন্য উপায় নেই। হাসতে হাসতেই মিসেস গুপ্তর দিকে কৌতূহলী দৃষ্টি মেলে জরিপ করছি। এই আলো আধারিতে মহিলা সুন্দরী কিনা তা বোঝার উপায় নেই, কিন্তু এইটুকু বেশ বুঝতে পারছিলাম যে উনি সাধারণ বাঙালি মেয়েদের তুলনায় বেশ লম্বা। গড়নটাও খুব নমনীয় নয়, বরং একটু কাঠখোট্টা, অনেকটা পাঞ্জাবি মেয়েদের মতো। মেকআপের প্রাবল্যে আসল গাত্রবর্ণ বোঝা যায় না। মনে হলো গায়ের রংটা চাপা, মুখে হাবিজাবি মেখে ফর্সা হয়েছেন। চোখে এত লম্বা লম্বা আইল্যাশ পড়েছেন যে বোঝাই যায় ওগুলো নকল। আপনার কেনা ঘড়িটা দেখেছেন? ওই যে, ওই দেখুন, ওখানে টাঙিয়েছি। এতক্ষণ লক্ষ্য করিনি। এবার নজর পড়ল যে হল ঘরের একদিকের দেওয়ালে ছোট বড় নানা রকমের ঘড়ির ছড়াছড়ি। তার মধ্যেই মধ্যমণি হয়ে জ্বলজ্বল করছে আমার আনা ঘড়িটা। You know what? It's completely beautiful. আমার ঘড়ি কেনা একটা শখ বলতে পারেন, কিংবা নেশাও। কিন্তু এমন অ্যান্টিক ঘড়ি অনেক খুঁজেও কিন্তু আমি পাইনি। থ্যাঙ্কস। মিসেস গুপ্তর একটা চোখের উপর অনেকক্ষণ ধরেই খানিকটা অবিন্যস্ত চুল এসে পড়েছিল। তিনি সেটাকে সরিয়ে দিতেই তার আলো আধারী অপ্রত্যাশিত মুখের খানিকটার উপরে মোমবাতির আলো চলকে পড়ল। সেদিকে তাকিয়েই চমকে উঠলাম। মুখটা এত পরিচিত মনে হচ্ছে কেন? তবে কি আমি ওকে চিনি? এনিওয়ে, কি নেবেন বলুন? বিফোর ডিনার ড্রিঙ্কস চলবে, কিংবা অ্যাপেটাইজার? না না ম্যাডাম, আজ থাক। স্যারও যখন নেই। রথিন কিছুক্ষণের মধ্যেই ফিরে আসবে, ডোন্ট ওয়ারি। ততক্ষণ আমি না হয় আপনাকে এন্টারটেন করি। আফটার অল আমি ওর অর্ধাঙ্গিনী বলে কথা, তাই অর্ধেক দায়িত্ব তো আমার। কি নেবেন বলুন? মিসেস গুপ্ত হাসা মাত্রই একটা ঝিলিক খেলে গেল। না, আমার বিন্দু মাত্রও ভুল হয়নি। মোমবাতির আলোয় স্পষ্ট দেখলাম ওর সোনা বাঁধানো একটা দাঁত ঝিকিয়ে উঠেছে। আমার বুকের ভিতরে রক্ত জমাট বেঁধে দাঁড়িয়ে পড়েছে, যেন কয়েক ওয়াটের বিদ্যুতের ছ্যাঁকা খেলাম। তার মানে ওই মেহগিনি রঙের লম্বা চুল আসলে উইক। ওর নিচে অবধারিতভাবে একটা টাক আছে। আমি কি মূর্খ! এই জন্যই আমার ওকে চেনা চেনা লেগেছিল। মিলে যাচ্ছে, সব মিলে যাচ্ছে। এই জন্যই অসীম দা ও নন্দুর কাছে তিনি নেই, আবার ড্রাইভার কার্তিক ও সিকিউরিটি গার্ডের কাছে তিনি আছেন। এই জন্যই ড্রাইভার কার্তিক কখনো কর্তাগিন্নিকে একসঙ্গে দেখেনি। এই জন্যই সিকিউরিটি গার্ড ওই রকম অদ্ভুতভাবে তাকিয়েছিল। সম্ভবত ওরা সব জানে। এই জন্যই মিসেস গুপ্তর থাকা ও না থাকা একটা বিরাট প্যারাডক্স। হ্যাঁ, তিনি রথিন গুপ্তের অর্ধাঙ্গিনী। চলে যাওয়ার পরও ভদ্রলোকের জীবনের দেহের অর্ধেকটা দখল করে রেখেছেন। অর্ধাঙ্গিনীকে নিজের মনের অবচেতনে নিজের দেহে বয়ে বেড়াচ্ছেন স্বয়ং রথিন গুপ্ত। নিজেকে দ্বিসত্তায় ভাগ করে নিয়ে আজও স্ত্রীকে বাঁচিয়ে রেখেছেন তিনি। আর এই রহস্য আমি জেনে ফেলেছি। আমার বুক ভেঙে দীর্ঘশ্বাস পড়ল। একটা অচেনা বেদনাবোধ ফের গ্রাস করেছে। না, আজ ওকে বিন্দুমাত্র টের পেতে দেব না যে আমি সব জানি। বুঝতেই পারছি রথিন গুপ্ত কোনো মতেই ফিরে আসতে পারেন না। সারা রাত তিনি অনুপস্থিত থাকবেন। তার ফের দেখা পাওয়া যাবে কাল সকালে। কিন্তু আজ এই একা ব্যথিত মানুষটাকে আমি সঙ্গ দেব। ডিনারটা ভালোভাবেই করব,
কিন্তু কাল আমাকে রেজিগনেশন লেটারটা দিতেই হবে।